কল মেইডেন। গুরুগম্ভীর কণ্ঠে শটান হয়ে গেল অ্যাডুইন। তখনই উপর নিচ মাথা নাড়িয়ে হাঁটা ধরল উল্টো পথে। মুগ্ধ রয়ে শয়ে পা বাড়ায় মাহির কক্ষে। মুখটা কেমন গম্ভীর যুবকের, কপালের চামড়া টান টান। কক্ষের মাঝ বরাবর পা রাখতেই দাঁড়ালো মুগ্ধ। ঠোঁটের ফাঁকে গুজে রাখা সিগারে লম্বা এক টান বসিয়ে আলগোছে ঘাড় উঁচিয়ে তাকালো। মাথার উপরে সিলিংয়ে ঝুলছে বড়সড় ক্রিস্টালের ঝাড়বাতি। সম্মুখে সম্পূর্ণ দেয়াল জুড়ে থাকা বড় জানালাটা খোলা বিধায় সাই সাই করে বাতাস ঢুকছে পুরো কক্ষে। সে বাতাসের মৃদু দুলুনিতে দুলছে ঝাড়বাতি। মুগ্ধ এক মুহূর্তে নীরব তাকিয়ে রইল ঝাড়বাতির পানে। অতঃপর সময় নিয়ে ফের ঘাড় নামিয়ে হাঁটা ধরল জানালার পাশে বিছিয়ে রাখা কাউচের দিকে। গম্ভীর পুরুষ পুরো শরীর এলিয়ে বসল কাউচে। পা দুটো বেয়াদবের ন্যায় ফাঁক করে রাখা, পিঠ ঠেকানো পেছনে। চোখ দুটো আয়েসে বুজে রেখে সিগারে সুখ টান দিচ্ছে মুগ্ধ। ঠোঁটের ফাঁক গলিয়ে বেরুচ্ছে গুনগুন শব্দ। বোধহয় গান গাইছেন তিনি। হয়ার ইজ মেইডেন। গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে মিলা। এক হাতে খপ করে চেপে রেখেছে জামার একাংশ। মাথা নুইয়ে রাখলেও দৃষ্টি তার এলোমেলো, গলার স্বরের অভাব। অ্যাডুইন ভ্রু গোটায়। গম্ভীর যুবক এক কদম এগিয়ে আসতেই তৎক্ষণাৎ হকচকিয়ে 2 কদম পিছিয়ে গেল মিলা। অ্যাডুইন বুঝি এবারও বিরক্ত। বিরক্তি ভরা কণ্ঠে চিরবিরিয়ে বলল, হোয়াটস ইউর প্রবলেম? কানে যাচ্ছে না কথা তোমার? ভয়ার্ত মিলা মাথা নাড়ায় উপর নিচ, নিঃশব্দে জানায়, শুনছে। অ্যাডুইন এইটুকু উত্তরে সন্তুষ্ট নয়। তখনই মেয়েটাকে দিল আরেক ধমক। মুখ দিয়ে কথা বলো ইউ ডাম্প। আঁতকে ওঠে মিলা। হাত পাগুলো কেমন কাঁপছে তার। লোকটাকে কি যে ভয় পায় সে। এমনিতে অ্যাডুইন লম্বা চওড়া দেহের অধিকারী হলেও তার মুখটা দেখলেই অন্তরাত্মা শুকিয়ে যায় মিলার। লোকটার হলদেটে ফর্সা মুখখানায় আড়ভাবে পড়ে আছে গভীর একটা দাগ, যার শুরুটা বাম পাশের ভ্রুয়ের উপর থেকে হলেও শেষ হয়েছে ডান পাশের গাল বরাবর। বাম চোখ বাদবাকি স্বাভাবিক মানুষের মতো হলেও ডান চোখটা কেমন অদ্ভুত ধরনের, একদম ভূতের চোখের মতো ছোট্ট পিউপিল। তা দেখলেই ভয়ের চোটে মুখ দিয়ে কথা বেরোয় না মিলার। এই যেমন এখন বেরোচ্ছে না। এদিকে মিলারমন দীর্ঘস্থায়ী নীরবতা দেখে সে কি রাগ অ্যাডুইনের। ছেলেটা তখনই দাঁত খিঁচে দিল আরেক ধমক। গলপায়া, স্টুপিড, আমি এখানে তোমার ঢং দেখতে আসিনি। মনস্টার মেইডেনকে ডাকছে। উনি ওনার রুমে নেই কেন? কোথায় আছেন তিনি? তোমায় কিছু বলে গিয়েছে? মিলা 2 ধারে মাথা নাড়বে ঠিক তখনই অ্যাডুইনের পেছন থেকে ভেসে আসে মেইডেনের পাক্কা নাটকীয় কণ্ঠ। আমায় খুঁজছ নাকি অ্যাডুইন? কাঙ্ক্ষিত ব্যক্তির কণ্ঠ শোনা মাত্রই শরীর ঘুরিয়ে পেছনে তাকায় অ্যাডুইন। সামনেই গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে মেইডেন। গায়ের উপর জড়ানো ভারী শাল, সম্পূর্ণ মুখমণ্ডলে পানির ছিটা স্পষ্ট। অ্যাডুইন এক মুহূর্ত পরখ করল মেইডেনের শান্ত হাবভাব। পরক্ষণে ভ্রু কুঁচকে সন্দিহান গলায় শুধালো, এত রাতে ঘর ছেড়ে কোথায় গিয়েছিলেন আপনি? মধ্যবয়সী স্মিত হাসলেন। ডান হাত দিয়ে শালের একাংশ ধরে ধীরে ধীরে নিজের ভেজা মুখখানা মুছতে মুছতে জবাব দিলেন, কোথায় আর যাব? ব্যাকইয়ার্ডে গিয়েছিলাম। ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসি। এই অন্ধকারে। কথার পিঠে পাল্টা প্রশ্নে মোটেও হকচকায়নি ইরা। উল্টো পাক্কা জাত অভিনেত্রীর ন্যায় নাটক দেখালো মুখের। গলায় ব্যাপক শান্ত ভাব ঢেলে বলল, আমার আবার অন্ধকার আর আলো কি? দুটোই তো আমার জন্য এক। সে যাগ্গে। শুনলাম মনস্টার নাকি আমায় ডাকছে এত রাতে। কোনো বিশেষ প্রয়োজন? অ্যাডুইন গম্ভীর হলো। এক হাত পকেটে ঢুকিয়ে অন্য হাত আলগোছে সামনে বাড়িয়ে ইশারা করল এগোতে। বলল, জানি না, চলুন। সরু করিডোর দিয়ে হাঁটছে মেইডেন।
যত পথ এগুচ্ছে ততই যেন বেড়ে যাচ্ছে তার হৃদস্পন্দন। চারপাশে অত ঠান্ডা থাকা সত্ত্বেও কপালটা কেমন দরদরিয়ে ঘামছে তার। মেইডেন বারবার নিজের কপালখানা কোনো মতে হাতের তালু দিয়ে মুছে নিচ্ছেন। মাথাটা কেমন টনটন করে যাচ্ছে। মনের মধ্যে বারংবার উত্থাপিত হচ্ছে এক আকাশসম দুশ্চিন্তা। মনস্টার তাকে কেন ডাকলো? সে কি কোনোভাবে টের পেয়ে গেল? এসবের পেছনে তার হাত রয়েছে, কিন্তু কিভাবে পাবে? সে তো সবটা বেশ সূক্ষ্মতার সাথে করেছে। শত শত চিন্তায় জর্জরিত ইরা টেরই পেলেন না সেই কখন যে তিনি মাহির কক্ষের সামনে এসে দাঁড়িয়েছেন। নিজ ভাবনায় নিমগ্ন মেইডেন বিরতিহীন কদমে সামনে এগোতেই হঠাৎ ধাক্কা খেলেন কারোর শক্তপোক্ত পিঠের সঙ্গে। মেইডেন হকচকালেন। তড়িতে 2 কদম পিছিয়ে গিয়ে ঘাড় উঁচিয়ে দেখলেন সম্মুখে কেমন পাহাড়ের ন্যায় শটানভাবে দাঁড়িয়ে আছে অ্যাডুইন। মেইডেন বুঝলেন না অ্যাডুইনের হঠাৎ থেমে যাবার কারণ। তিনি খানিক দোনামোনা করে আলগোছে জিজ্ঞেস করলেন, কি হলো? হঠাৎ দাঁড়িয়ে পড়লে যে? গো ইনসাইড। অ্যাডুইনের সোজাসাপটা উত্তরে ভরকালেন ইরা। ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই খেয়াল করলেন তিনি মাহির ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। তৎক্ষণাৎ চকিত দৃষ্টি ঘোরালেন ইরা। ভ্রু কুঁচকে তাকালেন অ্যাডুইনের পিঠের দিকে। ছেলেটা হঠাৎ করে মাহির ঘরে যেতে বলছে কেন তাকে? মেইডেন কেমন কাচুমাচু করছেন। বারবার হাত দিয়ে ঘর্মাক্ত মুখখানা মুছে নিচ্ছেন। কণ্ঠ খাদে নামিয়ে ফের শুধালেন, কিন্তু কেন? তখনই পেছনে ঘুরল অ্যাডুইন। এক হাতে শক্ত করে চেপে ধরল মেইডেনের ডান হাতের কনুই। ইরা কেমন হতবাক হয়ে গেল ছেলেটার অমন উদ্ভট কাণ্ডে। হতবাক কণ্ঠ ফুঁড়ে যেই না কিছু আওড়াবেন অমনি শোনা গেল অ্যাডুইনের রুক্ষ কণ্ঠ, গিয়ে জিজ্ঞেস করে আসুন কেন? কথাটা বলতে না বলতেই মেইডেনকে এক হ্যাচকা টানে ঘরের ভেতর ছুঁড়ে ফেলল অ্যাডুইন। মধ্যবয়সী এহেন অতর্কিত ঘটনার তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়লেন মেঝেতে। বেচারির নরম সরম নাকমুখো বোধ হয় থুবড়ে গেল মেঝের ঘর্ষণে। ইরা হাঁপাচ্ছে। ধীরে ধীরে মাথা তুলে সামনে তাকাতেই বুকটা কেমন ছলাৎ করে উঠল তার। পায়ের উপর পা তুলে কাউচে বসে আছেন মনস্টার, ফুঁকছেন সিগার। দৃষ্টি তার বুজে রাখা। ইরা খানিক ঢোক গিলল তাকে দেখে। তৎক্ষণাৎ নিজের দৃষ্টি নুয়ে হামাগুড়ি দিয়ে উঠে বসল মেঝেতে। গায়ের শালটা খানিক ঠিকঠাক করে নিয়ে ভীষণ শ্রদ্ধায় মাথা নুয়ে কুর্নিশ জানিয়ে বলল, ময়ো পস্তে নিয়ে মনস্তার। হ্যালো মনস্টার। মনস্টার শুনল কিনা কে জানে। কিয়ৎক্ষণ একই রকমভাবে বসে থেকে আচমকা গম্ভীর অথচ শান্ত কণ্ঠে শুধালো, খালি হাতে এলি যে? কথাটা বোধগম্য হলো না ইরার। মধ্যবয়সীর চোখে মুখে স্পষ্ট লেপ্টে গিয়েছে অবোধ ভাবস্রোত। মনস্টার আবার কি আনার কথা বলছে কে জানে। মেইডেন আগের ন্যায় মাথা নুয়ে রেখে আলতো স্বরে জিজ্ঞেস করলেন, দুঃখিত মনস্টার, কিছু কি আনার কথা ছিল? এই পর্যায়ে চোখ খুলল মুগ্ধ। এ কি? সুদর্শন যুবকের বাদামি চোখ দুটো অমন লাল হয়েছে কেন? চোয়ালটাও কেমন কটমট করছে। চিরায়ত স্বভাবে ঘাটটা এদিক ওদিক নাড়াতে নাড়াতে অদ্ভুত শান্ত কণ্ঠে বলল, ওই বান্দির মেয়েকে যা খাইয়েছিস সেটা সঙ্গে করে আনলি না কেন? এহেন বাক্যে ভরকায় মেইডেন। পুরো বদন জুড়ে তার বয়ে গেল এক অদ্ভুত ঝংকার। গুছিয়ে রাখা পা দুটো মাত্রাতিরিক্ত কাঁপছে বলে তৎক্ষণাৎ 2 হাতে চেপে ধরেন নিজের পা দুটো। আতঙ্কে শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে ওঠে, কি? কিসের কথা বলছেন মনস্টার? আমি আমি বুঝি। বাকিটা গলাতেই আটকে গেল মেইডেনের। আতঙ্কে কণ্ঠস্বর কাঁপছে তার। এদিকে তার অমন হড়বড়ানো দেখে তীক্ষ্ণ হলো মুগ্ধর দৃষ্টি। মাড়ির ঝকঝকে দাঁতগুলোতে জিভটা খানিক পিষে এনে হাসল কেমন। রয়ে শয়ে উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে ডাক ছুড়ল,
অ্যাডউইন। দরজার কাছেই দাঁড়িয়েছিল বাধ্য অ্যাডউইন। হাতে দুটো বড়সড় স্বাস্থ্যবান পলিব্যাগ এবং খাঁজকাটা চাবুক নিয়ে তখনই ঘরে ঢুকলো ছেলেটা। মনস্টারের কাছ থেকে 2 কদম দূরত্বে দাঁড়িয়ে হাত দুটো এগিয়ে ধরল সামনে। এদিকে মেইডেন তটস্থ, ভয়ে নিঃশ্বাস আটকে যাবার জোগাড় তার। চোখ তুলে তাকানোর সাধ্য নেই বেচারির। তিনি কেবল খেয়াল করলেন একজোড়া রক্তাক্ত কদম তার নিকট এগিয়ে আসছে। মেইডেন বুঝে গেলেন এ আর কেউ নয়, স্বয়ং মনস্টার। তিনি কেমন গুটিয়ে নিলেন নিজেকে। এরই মধ্যে পা দুটো হঠাৎ তার মুখোমুখি এসে থামল। অতঃপর মধ্যবয়সী আর কিছু ভাবতেই যাবেন, অমনি তার মাথার তালুর চুলগুলো চেপে ধরে মুগ্ধ। এহেন অতর্কিত আক্রমণে কোকিয়ে ওঠে নীরা। চোখ মুখ কুঁচকে ফেলেন সঙ্গে সঙ্গে। মুগ্ধ তখন হাতের জোর বাড়ালো। ইরার চুলগুলো মুঠোয় চেপে ধরে মুখটা কেমন উঁচিয়ে তুলল নিজের দিকে। ব্যথায় কুপোকাত মেইডেন। আচমকা ভুলবশত খুলে ফেললেন চোখ। তখনই তার চোখাচোখি হলো হিংস্র মানবের জ্বলন্ত চোখ দুটোর সনে। ইরার নিঃশ্বাস আটকে গেল এক মুহূর্তের জন্য। তিনি কিছু বলার জন্য মুখটা খুলতেই যাবেন, ঠিক তখনই খেয়াল করলেন মনস্টার নিজের বাঁ হাতটা বাড়িয়ে দিয়েছে পাশে। পেছন থেকে অ্যাডউইন নীরবে এগিয়ে এসে মনস্টারের বাড়িয়ে রাখা হাতে কোকেন ঢালল বেশ কিছুটা। ইরা হকচকিয়ে ওঠে এহেন কাণ্ডে। দুই ধারে মাথা নাড়াতেই তখনই মনস্টারের হিংস্র থাবার শিকার হলো তার মুখ। মুগ্ধর শক্তপোক্ত হাতের তালু চেপে ধরেছে ইরার নাক মুখ। বেচারি মুখ কুঁচকে রেখেছে সর্বশক্তি দিয়ে। তবে নাকের ফুটো কি আর বন্ধ হয়? নাক দিয়ে নিঃশ্বাস টানার সাথে সাথে শরীরে ঢুকছে উচ্চমাত্রার ড্রাগস। ইরার চোখ লাল হয়ে যাচ্ছে ক্রমশ। শরীরটা বড্ড ছটফটাচ্ছে তার। হাত পা ছুটছে বেশ। তবুও তিনি ছাড়া পাচ্ছেন না মনস্টারের হাত থেকে। প্রায় মিনিট পাঁচেক ধরে মেইডেনের মুখ চেপে রেখে হাত সরায় মুগ্ধ। দ্বিতীয়বার একইভাবে হাতটা সফেদ রঙা কোকিন পাউডার দিয়ে পরিপূর্ণ করে ফের চেপে ধরে মেইডেনের নাক মুখ। এই পর্যায়ে নাক দিয়ে লহু গড়াচ্ছে মেইডেনের। শরীরের ছটফটানি কমে গিয়ে ভর করেছে টলনি। মস্তিষ্কটা বোধহয় এখনও একটু আধটু সজাগ তার। মুগ্ধ থেমেছে। তৃতীয়বার পাশে হাত বাড়াতেই অ্যাডউইন এবার এগিয়ে দিয়েছে চাবুকটা। মুগ্ধ শক্ত করে ধরল চাবুকখানা। রয়ে শয়ে 2 কদম পিছিয়ে গিয়ে ইরার উদ্দেশ্যে কটমটিয়ে বলল, রান ইউ এক্সট, রান। যত দ্রুত দৌড়াবি তোর বাঁচার চান্স তত বেশি। ভুলেও পায়ের গতি থামালে তোর মরণ কনফার্ম। ইরা বোধহয় শুনল কথাটা। বাঁচার ক্ষীণ আশায় মেঝেতে ভর দিয়ে কোনো মতে উঠে দাঁড়ালো মধ্যবয়সী। টলমল পায়ে উল্টো পথে পা বাড়াতেই হঠাৎ তার পিঠ বরাবর আঘাত বসল খাঁজকাটা চাবুকের। তখনই ব্যথায় আর্তনাদ করে ওঠে মেইডেন। পা দুটো সামনে এগোনোর সাহস পাচ্ছে না কেন যেন। এদিকে মুগ্ধ নামক নির্দয় মানব তৎক্ষণাৎ চাবুকের শেষ ভাগে টান বসালো। মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে গেল ইরার পিঠ। জামার অংশ ছিঁড়ে গিয়ে দেখা মিলল তরলে রঞ্জিত কাটা ঘা। মুগ্ধ থামেনি। ফের গর্জে উঠে বলল, রান। ইরা এবার সত্যি সত্যি দৌড়াচ্ছে। টলমল পায়ে যেভাবে পারছে সেভাবে দৌড়াচ্ছে। পেছন পেছন ধীর পায়ে হাঁটছে মুগ্ধ। পকেট থেকে ফের একখানা সিগার বের করে এনে লাইটার ধরালো তাতে। মুহূর্তেই ধূমায়িত হলো মুখমণ্ডলের চারপাশ। যুবক বাহাতের আঙুলের ভাঁজে সিগার ধরে রেখে এগুচ্ছে কেমন। আরেক হাতে মেঝেতে হেসড়ে আনছে চাবুকটা। ইরা কয়েক কদম দৌড়ালেই পেছন থেকে আরেকবার আঘাত করে বসে মুগ্ধ। ইরা বোধহয় আজ বড্ড শক্ত। নিজের প্রাণ বাঁচাতে সে কি প্রয়াস তার। গা থেকে টুপটুপিয়ে লহু ঝরলেও থামছে না তার পায়ের গতি। মুগ্ধ এবার ইচ্ছে করে ইরার পা বরাবর আঘাত বসায়। মুহূর্তেই সম্মুখে উল্টে পড়ল ইরা। নাক মুখ গিয়ে থুবড়ে পড়ল মাটিতে।
হয়তো ফেটেও গিয়েছে কয়েক জায়গায়। মুগ্ধ কেমন বাঁকা হাসল। পিয়ার্সিং করা ঠোঁটটা হালকা নাড়িয়ে চাড়িয়ে বিড়বিড়ালো, ব্লাডি হেল, নাও ইউ আর গন। বলতে না বলতেই ইরার শরীরে বেধড়ক আঘাত বসল চাবুকের। মুহূর্তেই মধ্যবয়সীর আর্তনাদ ছড়িয়ে পড়ল পুরো প্যালেস জুড়ে। নিচতলার সকল মেয়েরা কেমন দৌড়াটকে বসে আছে ঘরে। এখানকার এটাই তো নিয়ম, কেউ চেঁচিয়ে মরে যাক কিংবা মার খেয়ে বাইরে বের হয়ে কেউই এগোবে না সাহায্যের জন্য। ওদিকে তিনতলার মার্বেলের মেঝেটায় লেপ্টে গিয়েছে লাল তরল। ইরা ক্রমশ নিস্তেজ হচ্ছে, তার চোখ দুটো প্রায় নিভু নিভু। কণ্ঠ ফুঁড়ে আর বেরোচ্ছে না আওয়াজ। মুগ্ধ তখন আলগোছে ঝুঁকে এসে এক হাতে ইরাকে কাঁধে তুলে নিল। তারপর করিডোরের রেলিংয়ের কাছে এগিয়ে এসে হুট করেই কাঁধ থেকে ইরাকে ছুঁড়ে ফেলল নিচে। সাইকোদের ন্যায় কানের পাশে হাত রেখে শুনল আবার পড়ে যাওয়ার শব্দটা। সে কি বিকট আওয়াজ! মুগ্ধ কেমন বাঁকা হেসে উকি দিল গ্রাউন্ড ফ্লোরে। মেঝেতে উপুর হয়ে পড়ে আছে মেইডেন, শরীরের নিচ দিয়ে ভেসে যাচ্ছে লহু। মুগ্ধ কেমন বাঁকা চোখে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। ঠোঁট পিষে বিড়বিড় করল, হ্যাপি জার্নি। মাথাটায় বোধহয় 2 টন ভার জমেছে, শরীরটা বুঝি অবশ। হাত দুটো ছিঁড়ে যাচ্ছে কেমন, এক ভোঁতা যন্ত্রণায় ছটফটাচ্ছে সিট। চোখ দুটো পিটপিট করে খুলল কোনো রকম। চোখের সামনে সব কিছু ঝাপসা দেখাচ্ছে। অদূরেই বোধহয় দাঁড়িয়ে আছে কেউ। সিট তৃষ্ণার্ত কণ্ঠে কেমন ছটফটিয়ে বলল, হেই, কে ওখানে? আমায় একটু পানি দাও প্লিজ। কথাটা শেষ হওয়া মাত্রই সম্মুখ থেকে ভেসে এলো কারো দৃঢ় কণ্ঠ, গলা সমান পানির মধ্যে ডুবে থেকেও পানি চাইছো সিট? চাইলে যত ইচ্ছে সেখান থেকেই খেয়ে নাও। কণ্ঠটা বড্ড পরিচিত সিটের। এ যে অ্যাডউইন। সিট কেমন ফুঁপিয়ে উঠল তার কথা শুনে। ঘাড় বাঁকিয়ে নিজের আশপাশটা পরখ করে দেখল। সে এক বিশাল কাচের টেস্ট টিউবের মধ্যে বন্দি। গায়ে এক চিলতে শক্তিও আর অবশিষ্ট নেই। সিট কেমন অসহায় চোখে তাকালো সম্মুখে। কষ্টে জর্জরিত হয়ে বলল, প্লিজ আমায় ছেড়ে দিন অ্যাডউইন। বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। গতকাল ওই মেয়েটাই। সিডের কথা শেষ হবার আগেই ঘর কাঁপিয়ে হেসে ওঠে অ্যাডউইন। এহেন হাসির শব্দে হতবম্ব সিট। কিয়ৎক্ষণ বাদেই শুনল অ্যাডউইনের তিরিক্ষি কণ্ঠ, আর কত নাটক করবে সিট? এবার অন্তত মুখ থেকে ওই অদৃশ্য মুখোশটা সরাতে পারো। আকাশ ভেঙে পড়ল সিট। মুখাব্বয়ে তার সে কি হতবাকতা! অ্যাডউইনের কথা যেন কিছুতেই বুঝে উঠতে পারছে না বেচারা। তার হতবাক কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বেরুল, কি বলছেন আপনি অ্যাডউইন? মুখোশ মানে? এই পর্যায়ে কঠিন হলো অ্যাডউইনের মুখাব্বয়। হাত দুটো চলে গেল কোমরের পিঠে। শক্ত চোয়ালে জবাব দিল, মিস্টার সিদ্ধার্থ ওরফে ড্যানি হিলিস, ইউ নো, তুমি নিকোলাসের খাস পার্সন, সো স্টপ প্রিটেন্ডিং নাও। পানির মধ্যেই গা ঝাঁকিয়ে উঠল সিডের, মুখে কেমন অবিশ্বাসের ছাপ। ছেলেটা আশ্চর্য বনে গেল এহেন কথায়। মুখাব্বয়ে দৃঢ়ভাব বজায় রেখে দুর্বল কণ্ঠে যেই না কিছু আওড়াবে, অমনি তার চোখ গেল লাল আলোয় নিমজ্জিত ঘরটার দরজার পানে। সেখান দিয়ে কেউ একজন ভেতরে ঢুকছে হয়তো। মানুষটার মুখ স্পষ্ট দেখছে না সিট। বলিষ্ঠ পুরুষের বাঁ হাতের মুঠোয় গোলাকার কিছু একটা ঝুলছে। ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগার দেখেই সিট বুঝে গেল এই লোক মনস্টার ছাড়া আর কেউ নয়। সিট তটস্থ হলো। ভয়ার্ত শুকনো ঢোক গিলে নজর ঝুঁকালো। ওদিকে মনস্টার পদার্পণ করেছে ঘরের একদম মাঝখানে বিছিয়ে রাখা ডিবানের উপর। হাতের নির্জীব বস্তুটি ডিবানের পাশে রেখে খোদ এক হাত উঁচিয়ে রাখল ডিবানের গায়ে। সিট বেচারা আতঙ্কে হড়বড়িয়ে বলে ওঠে, মনস্টার, ফরগিভ মি। বিশ্বাস করুন,
যা হয়েছে এতে আমার কোনো দোষ নেই। মেয়েটা নিজেই গতরাতে আমার ঘরে এসেছিল। আমি ওকে চলে যেতে বলেছিলাম, কিন্তু বাকিটা বলার আগেই কেঁদে ওঠে সিট। এদিকে মুগ্ধ তখন কুটিল হেসে বলে ওঠে, ঘরের দরজাকে লাগিয়েছিল সিট। এহেন কথায় যেন থতমত খেয়ে গেল সিট। তৎক্ষণাৎ প্রত্যুত্তর করতে গিয়েও আটকে গেল কোথাও। মুগ্ধ কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সিটের মুখ পানে। পায়ের উপর পা তুলে নাচাতে নাচাতে বলল, ও সিট, ডোন্ট টেল মি নাও যে দরজাটা দেড় ব্যাটারি লাগিয়েছে। বিকজ যেই মেয়ে নিজের পরিপূর্ণ হুঁশই ছিল না, তার আবার প্রাইভেসির চিন্তা আসবে কোত্থেকে? আটকে গেল সিট। কথা বাধা পড়ল মুখে। মুখটা হয়েছে চোরের মতো। মুগ্ধর দৃষ্টি এড়ায়নি কিছুই। সে কেমন বাঁকা হেসে বিচক্ষণতার সঙ্গে বলে উঠল, তুই জানতি সিট, আমি আমার শত্রুদের উপর কখনোই প্রত্যক্ষভাবে নজর রাখি না, বাট আমি ওদের মাইন্ড নিয়ে খেলতে পছন্দ করি। আমি তোদের ছাড় দিয়ে রেখেছি ঠিকই, তবে তোর এটাও মাথায় রাখা উচিত ছিল, আমার ভাগে টান পড়লে আমি কাউকেই ছেড়ে দিব না। থামল মুগ্ধ। হাতের আঙুলের ভাঁজে গুজে রাখা সিগারটা ফের ঠোঁটের ফাঁকে গুজে দিল এক বিরাট টান। অতঃপর মুখ থেকে ধীরে ধীরে ধোঁয়া ছাড়তে ছাড়তে ফের বলা শুরু করল, প্রথম দিন থেকেই তুই ওই বান্দির মেয়ের প্রতি ইন্টারেস্টেড সেটা আমি জানতাম। আমি তোকে ওয়ার্ন করেছি, তবুও তুই এগিয়েছিস। ইরার সাথে প্ল্যান করে সেদিন ইচ্ছে করে ওকে বাগানে নিয়ে গিয়েছিলি মারার জন্য। আমি তো সেদিনই তোকে মেরে ফেলতাম, বাট পরে ভাবলাম থাক না, আর একটু খেলি তোর সাথে। তবে তুই যে নিজেকে খুব বেশি চালাক মনে করিস, সেটা তো ঠিক না। একটুখানি থেমে যুবক ফের কপাল চুলকে সন্দিহান গলায় বলতে লাগলো, আচ্ছা এবার বলতো, ওই দেড় ব্যাটারির মধ্যে কি এমন পেলি যার জন্য ওকে বেড অবধি নিতে এতটা মরিয়া হয়ে উঠলি? কি আছে ওর মধ্যে? হ্যাঁ মানলাম ওর চোখ দুটো একটু সুন্দর, পাপড়িগুলো ঘন ঘন, ঠোঁট দুটো মারাত্মক, হাসলে মনে হয় নির্ঘাত কলিজা ছিদ্র করে ফেলবে। মানলাম ওর বাম গালে মাংসের অভাবে টোল পড়ে, তাতে কি? হ্যাঁ এটাও মানছি, ওর চুলগুলো থেকে নেশা ধরিয়ে দেবার মতো ঘ্রাণ আসে। কান্না করলে চোখ দুটো মুক্তোর মতো চিকচিক করে। কথায় কথায় গাল ফোলায় পটকা মাছের মতো। রাগ করলে নাকের পাটা একদম লাল হয়ে ফুলে যায়। খাবার সময় গাল ভরে খাবার খায়, ধীরে ধীরে চিবোয় বেলুনের মতো। মানুষটা একদম এইটুকুন। বলতে বলতেই আনমনে বৃদ্ধাঙ্গুল এবং তর্জনীর মধ্যাকার দূরত্ব বাড়িয়ে হাতটা উঁচিয়ে তুলল মুগ্ধ। নিজ ভাবনায় নিমগ্ন থেকে ফের আওড়ালো, এইটুকুন মেয়ে একটা, পুরাই দেড় ব্যাটারির সমান, তাও কি তেজ। কথায় কথায় ঘাড়তেরামি করে, মাঝে মধ্যে মুখ ঝামটি দিলে কপাল থেকে কয়েকটা চুল আছড়ে পড়ে গালে। আনমনে যখন হাঁটে তখন দূর থেকে ওকে দেখলে মনে হয় একটা ছোটোখাটো প্রজাপতি উঠছে, একদম ছোট। এক মুহূর্ত চুপ করে রইল মুগ্ধ। ছেলেটার চোখে মুখে স্পষ্ট মুগ্ধতা। পাশে দাঁড়িয়ে থাকা এডউইন হাঁ করে তাকিয়ে আছে এবারেও। মনস্টার সামনে না থাকলে বেচারা হয়তো এতক্ষণে নির্ঘাত নিজ গালে সপাটে কয়েকটা চড় বসাতো। দেখতো সবটা আদৌ সত্যি কিনা, সত্যি সত্যি মনস্টার এসব বলছে কিনা। এদিকে সিট হঠাৎ কেসে উঠল। সেই শব্দে ধ্যান ভাঙল মুগ্ধর। মানুষটা কি হক চকালো নাকি? মনস্টার বলে কথা, হক চকালেও থোড়াই কাউকে বুঝতে দেবে। সে তৎক্ষণাৎ নিজের মুখাবয়বে পরিবর্তন আনল। কপালে রাগের ছাপ বসিয়ে কঠিন মুখে বলল, হ্যাঁ তো, তাই বলে ওর মতো একটা বান্দির মেয়েকে বেডে নিতে হবে? ছ্যা ছ্যা, কি দেখে মানুষের রুচি এমন হয় কে জানে। এদিকে সিড এখন হাসছে।
মুখাব্যয় থেকে এতক্ষণের মুখোশটা একটানে ছিঁড়ে ফেলে নিজের আসল রূপে এলো যুবক। হিসিয়ে বলল, এজন্যই ওকে বেডে নিতে চেয়েছিলাম। শত হলেও মনস্টারের স্পেশাল কেউ বলে কথা। তখনই তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল মুগ্ধ। গাল বাঁকিয়ে ঠোঁট পিষে হাসল একটুখানি। পরক্ষণে কঠিন গলায় শুধালো, ভুল ভাবলি সিট। শি ইজ জাস্ট এ ফাকিং টয় টু মি। তাও আবার মাত্র কয়েক মাসের জন্য। ওর প্রতি আমার বিন্দুমাত্র ফিলিংস নেই, আর না কখনো হবে। শি ইজ নো ওয়ান টু মি, বাই দ্য হেল। বলতে বলতেই পায়ের উপর থেকে পা নামায় মুগ্ধ। কঠিন করল চোয়াল। দৃষ্টিযুগল নির্দিষ্ট করে নিয়ে একচ্ছত্র আধিপত্য ভরা কণ্ঠে বলল, যতদিনও আমার কাছে আছে ততদিন ও শুধু আমার। এর মধ্যে ওর গায়ে আমি বাদে অন্য কেউ সামান্য ফুলের টোকা দিতে এলেও ওর দেহ থেকে প্রাণ আলাদা করার দায়িত্ব আমার। কেননা তুই তো জানিস আমি আমার ভোগে কারো ভাগ সহ্য করতে পারি না। সো নাও কিপ ইউর আইস ওপেন। বলেই উঠে দাঁড়ায় মুগ্ধ। ডিভানের কাছে পড়ে থাকা নির্জীব গোলাকার বস্তুটিতে জোরালো এক লাথি বসাতেই বস্তুটি গিয়ে ছিটকে পড়ল টেস্ট টিউবের দেয়ালে। এক মুহূর্তের জন্য সিট থমকালো। যে দেখল বস্তুটি ইরার মাথা, অমনি ছেলেটা কেমন আটকে উঠল দেখো। কর্ণকুহরে শুনতে পেল মুগ্ধর কুটিল কণ্ঠ, এনজয় ইউর হ্যাপি জার্নি উইথ ইউর পার্টনার। থামল মুগ্ধ। আঙুল দিয়ে ইশারায় কিছু একটা বোঝালো অ্যাডুইনকে। অ্যাডুইন মহাশয় তখনই এগিয়ে গেলেন টেস্ট টিউবের দিকে। টেস্ট টিউবের গায়ে লেগে থাকা সুইচগুলোতে একে একে চাপতেই সিট খেয়াল করল টেস্ট টিউবের পানিগুলো কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। সিট বুঝল তার হাতে আর বেশি সময় নেই। সে এবার গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। মুগ্ধ ঘর ছেড়ে বেরিয়ে যেতে লাগলেই সে আচমকা পেছন থেকে চেঁচিয়ে উঠে বলল, মনস্টার, তুই মানিস বা না মানিস, এই প্রথম তোর ভোগে তোর ভাগ বসানোর আগে অন্য কেউ ভাগ বসিয়েছে। এই আমি আধিপত্য দেখিয়েছি ওর ভেতর। মরার আগে না হয় এইটুকুই বলে গেলাম। এই আফসোস তোর সারা জীবন থাকলো। থমকায় মুগ্ধর পদযুগল। জল ফুটল কটমটিয়ে। হাত দুটো কেমন মুষ্টিবদ্ধ হয়ে গেল আচমকা। কপালের রগগুলো দপদপিয়ে জ্বলে উঠল যেন। নির্দয় মানব এক হাতে নিজের ঘাটটা ডলতে ডলতে অ্যাডুইনের উদ্দেশ্যে গর্জে বলল, টেম্পারেচার বাড়া, সিদ্ধকর জানোয়ারের বাচ্চাকে। ওদিকে পেছন থেকে সিট তখনও চেঁচাচ্ছে, ওহো, জলে জলে। তোর ভোগ করার আগেই আমি ভোগ করে নিলাম, তাই জ্বলছে, তাই না?